প্রধানমন্ত্রীর সাথে যুগপৎ আন্দোলনের শরিকদের সাক্ষাৎ, ৩১ দফা ও বিএনপির স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে, জানালেন মির্জা ফখরুল। শেখ হাসিনার পর আসাদুজ্জামান কামালকে ফেরত দিতে দিল্লিকে ঢাকার চিঠি, সঙ্গে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডের রায়ের কপিও, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেনা আইনেই হবে মোজাফফরের বিচার, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাইফুজ্জামান চৌধুরীর 2 ফ্ল্যাটের পর জিয়াউল হাসানের ভবনও দুদকের নিয়ন্ত্রণে। দেখছিলেন সংবাদ শিরোনাম। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। ভেঙে পড়া প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী কাজ করছেন। বাস্তবায়িত হবে ৩১ দফাও। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। যুগপৎ আন্দোলন সংগ্রামের শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়। সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর বাইরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এ মতবিনিময়ে আমন্ত্রিত ছিলেন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে আবারও দেশ গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন। সে কথাগুলো যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের বলেছেন প্রধানমন্ত্রী নিজেই। চলমান যে রাজনৈতিক আন্দোলন, ফ্যাসিবাদের বিরুদ্ধে, আপনার উগ্রবাদের বিরুদ্ধে এবং একই সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে, সেই আন্দোলনেরকে আরো বেগবান করবে, আরো শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি। জনগণকে দেয়া বিএনপির সব প্রতিশ্রুতি পালন করা হচ্ছে বলেও জানান দলের মহাসচিব। তিনি এটাও বলেছেন, আবারও জোর দিয়েই বলেছেন যে জুলাই সনদ, যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা, আমি আবার রিপিট করছি, যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটার অক্ষরে অক্ষরে পালন করা হবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক হয়। ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্বচ্ছ, নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। একই সাথে প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র জানিয়েছে, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার শেষে 2025 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি হতে হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। ভারত সরকারের কাছে ফেরত চেয়ে আনুষ্ঠানিক অনুরোধও জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। রাজধানীর BIISS মিলনায়তনে সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে পাঠানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া চিঠির সঙ্গে রয়েছে মৃত্যুদণ্ডের রায়ের কপিও। কূটনৈতিক রীতি, প্রটোকল এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা সহ অন্য পলাতক আসামিদের ক্ষেত্রেও একই প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে বলে জানান প্রতিমন্ত্রী। ভারত ইতিবাচক সাড়া দেবে এবং দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সম্মান দেখিয়ে
প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও আশা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আসাদুজ্জামান খান বাংলাদেশের আইনে ওনার বিচার হয়েছে এবং উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি এবং এটা আমরা বারবার বলেছি আগেও যে কূটনৈতিক যে কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিচার হবে। সীমান্ত দিয়ে কাউকে পুশ ইন করতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আরও জানালেন, যে কোনো সংকট সমাধানে ভারতের রাজ্য সরকার নয়, ঢাকা কথা বলবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে। এ সময় জিয়াউর রহমানের খুনি মুজাফফরকে নিয়েও কথা বলেন তিনি। জানান, মুজাফফরের বিচার হবে সেনা আইনেই। রিপোর্ট ফজলে রাব্বির। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর ফের আলোচনায় পুশিন। বিভিন্ন সীমান্ত দিয়ে একের পর এক পুশিনের অপচেষ্টা চালায় ভারত। সীমান্তের স্থানীয়দের সঙ্গী করে শক্ত হাতে তা রুখে দেয় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। তবে এখনও এর স্থায়ী ফয়সালা আসেনি। এমন পরিস্থিতির মধ্যে সোমবার বিজিবি সদর দপ্তরে পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুশিন নিয়ে। জানান, সংকট সমাধানে পশ্চিমবঙ্গ সরকার নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই কথা বলবে বাংলাদেশ। যে আমরা একজনকেও অবৈধভাবে এখানে পুশিন হতে দেইনি। আমাদের বর্ডার গার্ড, বিজিবি এবং জনগণের সহায়তা আমরা সফলভাবে এখনো পর্যন্ত সেটা ঠেকাতে সক্ষম হয়েছি, কিন্তু পুশিন করতে দেয়নি আমরা কাউকে অবৈধভাবে। তবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিউলি ইলেক্টেড হওয়ার পরে ওখানে রাজ্য মানে প্রদেশের যে নির্বাচিত সরকার, তাদের কিছু কিছু পলিটিক্যাল এজেন্ডার কারণে তারা এটা হয়তো প্রদর্শন করতে চেয়েছে, সেই বিষয়ে আমাদের বক্তব্য নাই। আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের সাথে। এ সময় বিজিবিকে জনকল্যাণে আরো কাজে লাগানোর বিষয়সহ বাহিনীটিকে আরো শক্তিশালী করতে নানান পদক্ষেপের কথা জানান মন্ত্রী। বিজেপি সীমান্ত প্রহরার বাইরেও যে কার্যক্রমগুলো করে থাকে সেগুলো যাতে আরো বাড়ানো যায় এবং জনসম্পৃক্ত অন্যান্য কার্যক্রমের মাধ্যমে আমরা যাতে বিজেপিকে আরো বেশি শক্তিশালী করতে পারি, সেই সিদ্ধান্তগুলো আমরা আজকে প্রাথমিকভাবে নিয়েছি। এদিকে মিয়ানমারের যুদ্ধবিরতির রেশ এপারেও বিভিন্ন সময় মিয়ানমারের বাহিনীগুলোর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটছে। তা সামাল দিতে বিজিবিকে মাইন ডিটেক্টর ডিভাইস দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। আমরা মায়ানমার সীমান্তে সার্বক্ষণিক একটা দেখেছি আরাকান আর্মির সাথে মায়ানমার সরকারের মিলিটারির সাথে একটা যুদ্ধ অবস্থা সবসময় বিরাজ করছে, যার মধ্যে আমরা স্যান্ডউইচ হচ্ছি অনেকটা। এখনো পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি, তবে আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109। এদিকে মেজর মুজাফফরের বিচার সেনা আইনেই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে আসামি ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতির মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের 9তলা ভবন নিয়ন্ত্রণে নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার পূর্বাচল জলসিঁড়িতে জিয়াউল হাসানের বাড়িতে অভিযান চালিয়ে আর্থিক নানা অসঙ্গতির সন্ধান পান তারা। এর আগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানে জব্দ করা 18 কোটি টাকার দুটি ফ্ল্যাটে মিলেছে দুর্নীতির নানা আলামত। আরফিন শাওনের রিপোর্ট। 40 কোটি টাকার অবৈধ সম্পদ ও 342 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে 2025 সালে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে সেই সম্পদ জব্দের আদেশ দেন আদালত। জব্দের তালিকায় থাকা পূর্বাচল জলসিঁড়িতে 9তলা ভবন নিয়ন্ত্রণে সোমবার অভিযান চালায় দুদক, যেখানে আসবাবপত্র সহ আর্থিক লেনদেনের বিপুল পরিমাণ তথ্য পায় দুদক কর্মকর্তারা। সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি মামলা তদন্ত করছেন তিনি সহ এই 8তলা যে ভবনটি আছে এই ভবনটি রিসিভারকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে দুদক থেকে একটি টিম গেছে।
এর আগে 2 দিন অভিযান চালিয়ে গুলশানের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের 18 কোটি টাকার 2টি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিয়েছে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। উদ্ধার করা হয় নানা আলামত সহ কয়েকশো ধরনের পণ্য সামগ্রী। সাইফুজ্জামানের জাবেদের ওখানে 2টি ফ্ল্যাট ছিল, এখানে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন রুম, এগুলো থেকে প্রায় আমাদের যে লিস্ট এগুলো যে প্রায় 260 আইটেমের বেশি ওখানে ব্যবহৃত সামগ্রী পাওয়া গেছে। সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে 9 দেশে 10,000 কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পেয়েছে দুদক। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। সরকারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে এবং জামায়াতের মধ্যে ফ্যাসিবাদী আচরণের লক্ষণ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান। সোমবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত শেষে কথা বলেন তিনি। মতপার্থক্য থাকলেও রাষ্ট্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে তারা রাষ্ট্র সংস্কারের উদ্যোগকে ব্যর্থ করার চেষ্টা করছে। অপপ্রচার না চালিয়ে সরকারের গঠনমূলক সমালোচনা এবং উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, সরকারকে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। পাশাপাশি জামায়াতের মধ্যে ফ্যাসিবাদী আচরণের লক্ষণ দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সংবিধান সংশোধন কমিটির নামে সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রহসন করছেন, এমন অভিযোগ করেছেন সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রহসন থেকে সরে এসে দ্রুত গণরায় বাস্তবায়নের দাবি জানান তিনি। সোমবার রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে আয়োজিত জুলাই রক্তাক্ত জুব্বা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স NUA জুলাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান নিয়ে এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে খেলাফত মজলিসের আমির মামুনুল হক অভিযোগ করেন, সরকার জুলাই বিপ্লবের ঐতিহ্য ধারাকে দুর্বল করার চেষ্টা করছে, যা তাদের জন্য আত্মঘাতী। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই চেতনা ব্যবহার করে সরকার ক্ষমতায় এসে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের মতো বিএনপিও মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে রাজনীতি করছে। সংবিধান অনুযায়ী হয়নি নির্বাচন। জুলাই বিপ্লবের ফলে মানুষের যে সার্বভৌম আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং যে আদেশ দেওয়া হয়েছিল, সেই আদেশের ভিত্তিতে নির্বাচন এবং গণভোট দুইটি হয়েছে। কারণ বিদ্যমান সংবিধানে কোথাও 2026 সালে নির্বাচনের কথা ছিল না, ছিল 2029 সালে নির্বাচনের কথা। সকল শরীরদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা অলরেডি সেই রাজপথের আন্দোলনের মধ্যে আছি, কিন্তু আমরা চাই সংসদে আলোচনার মাধ্যমে এখনো সময় আছে, সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান করে। জুলাই মরবে না, জুলাই ধ্বংস হবে না, সাপলার চেতনা অবিনশ্বর চেতনা, জুলাইয়ের চেতনা অবিনশ্বর চেতনা। আপনারা যদি এই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, চেতনা টিকে থাকবে, আপনারাই নির্মূল হয়ে যাবে। জনগণের এই রায়, গণরায়কে বাংলাদেশে বাস্তবায়ন করার আগ পর্যন্ত আমাদের যাত্রা চলবে ইনশাআল্লাহ। বয়োজ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মরণসভা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় প্রয়াত এই আইনজীবীর জীবনাদর্শ, আইনি পেশার প্রতি তার দায়িত্ববোধ ও দেশের রাজনীতিতে তার অবদানের কথা তুলে ধরেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। মুবাশশির আহমেদের রিপোর্ট। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন জাতীয় সংসদের স্পিকার, দায়িত্ব পালন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে, ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, পালন করেছেন মন্ত্রিত্বের দায়িত্ব। তবে তার সবচেয়ে বড় পরিচয় একজন আইনজীবী হিসেবে। দেশের আইন অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র জমির উদ্দিন সরকার গত 12 জুলাই রাজধানীর একটি হাসপাতালে মারা যান। প্রয়াত এই আইনজীবীর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে সোমবার স্মরণ সভার আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সভায় জমির উদ্দিন সরকারের জীবন ও কর্মের স্মৃতি তুলে ধরেন তার স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করে এবং একটা অন্যরকম সরকার প্রতিষ্ঠা করার যে অভিপ্রায় তখন জেনারেল মঈনুদ্দিন ফখরুদ্দিনের ছিল, সেই সময়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার স্যার অন্যতম একজন বাধার ব্যক্তিত্ব ছিলেন। যদি কেউ রাজনীতিবিদ হতে চান, তার প্রত্যাশা থাকবে, স্বপ্ন থাকবে, আমি জমির উদ্দিন সরকারের মতো রাজনীতিবিদ হতে চাই। যদি ভালো মানুষ হতে চান,
আপনার স্বপ্নের ঠিকানা থাকবে জমিরুদ্দিন সরকার হওয়া। ভালো আইনজীবী হতে চান, আপনার প্রত্যাশা আকাঙ্ক্ষার জায়গা থাকবে জমিরুদ্দিন সরকার হওয়া। উনি নেই, এটা ভাবতে কষ্ট লাগে। মানুষের কাছে আইনি সেবা আরও সুপ্রতিষ্ঠিত করতে নবীন আইনজীবীদের জমিরুদ্দিন সরকারের আদর্শ অনুসরণের কথা বলেন প্রধান বিচারপতি। আমার কাছে দুটা বৈশিষ্ট্য ওনার খুব অসাধারণ মনে হয়েছে, যেটা কিছু মনে করবেন আজকে বড়ই অভাব দেখছি সবার মধ্যে। একটা হচ্ছে ডেডিকেশন টু দ্য প্রফেশন, এই প্রফেশনের প্রতি ওনার ডেডিকেশন। সেকেন্ডলি, যেটা আমি বলবো অলমোস্ট সবারই নেই, মাফ করবেন আমাকে এই কথাটা বলার জন্য, কমিটমেন্ট টু দ্য কেস। আপনি যে মামলাটা হাতে নিয়েছেন এইটার প্রতি আপনার একটা কমিটমেন্ট থাকতে হবে। মনে রাখবেন, বিচার প্রার্থী, উপরে আল্লাহ, নিচে আপনার উপরে ভরসা করছে। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। রক্তাক্ত জুলাইয়ের 20 তারিখ আজ। শিক্ষার্থীদের আন্দোলন দমনে 24-এর এই দিনে আরো কঠোর অবস্থান নেয় সরকার। দেশজুড়ে কারফিউ জারি আর সেনা মোতায়েন করা হয়। রাস্তায় কাউকে দেখা মাত্রই গুলির নির্দেশ দেওয়া হয় এদিন থেকে। এত কিছুর পরও থমকে যায়নি তারুণ্যের জোয়ার। দিনভর সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী শহীদ হন। কেমন ছিল 24 সালের এই দিনটি? নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হামলা মামলার পরেও আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঠেকাতে ব্যর্থ হয় ফ্যাসিস্ট সরকার। এরপর 20 জুলাই মধ্যরাত থেকে সারা দেশে জারি করা হয় কারফিউ, মোতায়েন করা হয় সেনাবাহিনী। এদিন গণভবনে 14 দলের বৈঠকের পর ওবায়দুল কাদের ঘোষণা করেন, কারফিউর নিয়ম অনুযায়ী রাস্তায় কাউকে দেখা মাত্র গুলি করা হবে। সরকার ক্যাবিনেট থেকে প্রজ্ঞাপন যাচ্ছে, কাজেই এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে। কারফিউ চলাকালীন সারা দেশে যানবাহন চলাচল বন্ধ থাকে। ঢাকা সহ দেশের বেশ কয়েকটি স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 26 জন আন্দোলনকারী শহীদ হন। সরকারের গুলি ও দমন নিপীড়নে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে আন্দোলনের মুখে ছাত্রদের সাথে সমঝোতার আগ্রহ দেখায় হাসিনা সরকার, কিন্তু বৈঠকে শিক্ষার্থীদের দেয়া 8 দফা আরও চাপে ফেলে দেয় আওয়ামী লীগ সরকারকে। ছাত্রলীগকে উস্কে দেওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনীকে হামলার নির্দেশনার জন্য তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। কারফিউ চলমান রাখার পাশাপাশি আন্দোলন নিয়ন্ত্রণে রাজনৈতিক দলের নেতা ও আন্দোলনকারীদের আটক করা শুরু হয়। শিক্ষার্থীদের আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য আমাদের সমন্বয়কদের নানা ধরনের এখানে প্রহসন এবং নাটক করা হচ্ছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতের পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা করছেন ককরোচ জনতা পার্টি। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও সোমবার দিল্লিতে জড়ো হয় হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিক নেতাকর্মী। এক পর্যায়ে যন্তর মন্তরের সমবেত সিজেপি সমর্থকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা দীপকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় দিল্লি রাজ্য সরকার। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মশা নিধনে দেশে ব্যবহৃত প্রযুক্তিগুলো ঠিকমতো কাজ করছে না। সোমবার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে ইউথ টু ওয়ার্ল্ড সংগঠনের উদ্যোগে মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি নিয়ে এক বিশেষ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশীয় রাসায়নিক ব্যবহার করার যে প্রযুক্তি নিয়ে কথা হচ্ছে সেটি সম্ভাবনাময়। তিনি বলেন, চিকুনগুনিয়া ও ডেঙ্গু বিস্তারে এই সময়ে মশার লার্ভা নিধন প্রধান কাজ। নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক কাজ করা গেলে মশক নিধনে সিটি কর্পোরেশন আর উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেন, দেশীয় প্রযুক্তি টেকসই হলে অবশ্যই পৃষ্ঠপোষকতা দিতে হবে। দেশীয় উদ্ভাবক MA হামিদের মসকুইটো লার্ভা কন্ট্রোল টেকনোলজি মডেলের পাশে থাকার আশ্বাস দিয়েছে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই চুক্তি হবে, জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। সোমবার এভিয়েশন ও এয়ার ট্রাফিক অপারেশন বিষয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বেবিচকের পরিচালনা
ও পরিকল্পনা বিষয়ক সদস্য এয়ার কমডোর আবু সাইদ মেহবুব খান জানান, দেশের বিমানবন্দর দিয়ে 2025 সালে 1.25 কোটি যাত্রী পরিবহন এবং 4.25 কোটি টন পণ্য পরিবহন করা হয়েছে। এই সেবা থেকে সরকারকে 850 কোটি টাকা ট্যাক্স পরিশোধ করেছে বেবিচক। সেই সাথে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালুর মধ্য দিয়ে উল্লেখযোগ্য হারে রাজস্ব বেড়েছে, জানান সংস্থাটির আরেক সদস্য এয়ার কমডোর নুরে আলম। নতুন এই ব্যবস্থা চালুর মধ্য দিয়ে বছরে 6 থেকে 8% প্রবৃদ্ধি অর্জনে আশাবাদী তারা। যে কোনো মূল্যে 16 ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য নিয়ে বেবিচক কাজ করছে বলেও জানান নীতি নির্ধারকরা। করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় জালিয়াতি সহ বিভিন্ন কারণে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদকে এবার চেক ডিসঅনারের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার বিকেলে ঢাকা যুগ্ম মহানগর দায়রা জজ আদালত 5-এর বিচারক সাদিক আহমেদ তার জামিনের আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের 2 কোটি 16 লাখ টাকার চেক ডিসঅনার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর ইসিবি চত্বর থেকে শাহেদকে গ্রেফতার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ, পরে পল্লবী থানায় হস্তান্তরের পর আদালতে ওঠানো হয়। আদালত করোনাকালীন আলোচিত এই শাহেদের জামিন নামঞ্জুর করেন। প্রতারণা, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ শাহেদের বিরুদ্ধে 35টি মামলা ছিল। সব কাটতে পর্যায়ক্রমে জামিন পেলে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর 4 সেপ্টেম্বর কারাগার থেকে ছাড়া পান শাহেদ। দেশের শিক্ষা ব্যবস্থা ব্যাহত করতে একটি স্বার্থান্বেষী মহল শিক্ষার্থীদের মাঠে নামিয়ে শিক্ষামন্ত্রী আনোয়ার এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি তুলছে, যা কোনো অবস্থাতেই কাম্য নয়, বলেছে বেসরকারি শিক্ষক কর্মচারী চাকুরি জাতীয়করণ ঐক্যজোট। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বেসরকারি শিক্ষক কর্মচারী চাকুরি জাতীয়করণ জোটের সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া। লিখিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিগত বিএনপি সরকারের আমলে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বর্তমান শিক্ষামন্ত্রীর ভূমিকা ছিল অপরিসীম। বর্তমান সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েই সেই ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করছেন তিনি। স্বাধীনতার পরাজিত শক্তি, 24-এর পতিত শক্তি সহ একটি স্বার্থান্বেষী মহল কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই অবস্থায় শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিতে অভিভাবক শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারী চাকুরি জাতীয়করণ জোট। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের শোকে সাতক্ষীরা, কুমিল্লা ও নোয়াখালীতে 3 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, রাতে সাতক্ষীরা শহরের কদমতলা এলাকায় বড় পর্দায় খেলা দেখেন লালটু সহ স্থানীয় অনেকেই, কিন্তু আর্জেন্টিনার পরাজয়ের পর ভোরে বাড়ি ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লালটু। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ার ভেড়ামারায় সুমন হোসেন নামে এক সমর্থক আত্মহত্যা করেছে। খেলা শেষ হওয়ার পর ভোরে বাড়ির ভেতর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন স্বজনেরা। নিহত সুমন হোসেন পেশায় ভ্যান চালক ছিলেন। এছাড়া নোয়াখালীর সেনবাগে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ আলাউদ্দিন ওরফে রায়হান নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ভোরে উপজেলার কেশরপাড় ইউনিয়নের মাইজা মিয়ার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দিনের আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মতিঝিল শাপলা চত্বরের পাশে এই কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মঞ্জুর রহমান ভূঁইয়া। বিগত সরকারের সময় ক্রীড়া জগৎ ও সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের রাজনৈতিক ক্ষেত্রে টেনে এনে দুটি ক্ষেত্রেরই বড় ক্ষতি করা হয়েছে অভিযোগ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। মুন্সিগঞ্জে শিল্পকলা একাডেমি সংস্কার কাজ পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। এ সময় মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান রতন উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশে বাধ্যতামূলক ফ্রন্ট অফ প্যাক লেবেলিং নীতিমালা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নীতি নির্ধারক এবং বিভিন্ন অংশীজনের প্রতিনিধিরা। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের সম্মেলন কক্ষে ঢাকা আহসানিয়া মিশনের আয়োজনে এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহযোগিতায় এক কর্মশালায় এই আহ্বান জানানো হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক মোহাম্মদ শোয়েব। বিশেষ অতিথি ছিলেন সংস্থার বাংলাদেশ কান্ট্রি লিড মোহাম্মদ রুহুল কুদ্দুস এবং ভাইটাল স্ট্র্যাটেজিজের টেকনিক্যাল অ্যাডভাইজার আমিনুল ইসলাম সুজন।
সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে সিএসএ নেটওয়ার্ক, নাগরিক সমাজ, গণমাধ্যমের অংশগ্রহণে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা হয়েছে। বাংলাদেশ নারী প্রগতি সংঘ, বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইউএন উইমেনের সহযোগিতায় হয় আয়োজন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন অর্জন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহুয়া মঞ্জুরি, ছিলেন উপপরিচালক নাসরিন বেগম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রকনুজ্জামান ছাড়াও সংশ্লিষ্টরা। প্রতিবন্ধী ব্যক্তিদের ছায়া সংসদের আত্মপ্রকাশ ও 10 দফা ঘোষণা শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে। প্রতিবন্ধী ব্যক্তিদের ছায়া সংসদের ব্যানারে প্রতিবন্ধীরা এই সংবাদ সম্মেলন আয়োজন করেন। সভাপতিত্ব করেন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন তরুণ তাসিন খান জিমের মা নাজরিন হাই। মূল বক্তব্য উপস্থাপন করেন বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তি আবু হুরায়রা সাদ এবং চট্টগ্রাম থেকে আসা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন তরুণ ইলহামের মা সালমানুর। সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী ব্যক্তিদের ছায়া সংসদের পক্ষ থেকে 10 দফা দাবি ঘোষণা করে সেগুলো দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়। ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টপ থাই ব্র্যান্ডস 2026 বাণিজ্য মেলা। মেলাটি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীটির এটি 21তম আসর। রয়্যাল থাই দূতাবাসের কমার্শিয়াল অ্যাফেয়ার্স অফিসের উদ্যোগে 23 থেকে 25 জুলাই পর্যন্ত ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে। এবারের আসরে 57টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রধানমন্ত্রীর সাথে যুগপৎ আন্দোলনের শরিকদের সাক্ষাৎ, 31 দফা ও বিএনপির স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে জানালেন মির্জা ফখরুল। শেখ হাসিনার পর আসাদুজ্জামান কামালকে ফেরত দিতে দিল্লিকে ঢাকার চিঠি, সঙ্গে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডের রায়ের কপিও, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেনা আইনেই হবে মুজাফফরের বিচার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাইফুজ্জামান চৌধুরীর 2 ফ্ল্যাটের পর জিয়াউল আহসানের ভবনও দুদকের নিয়ন্ত্রণে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ, শুভরাত্রি।